কনফারেন্সে গল্পকথার আজকের কনফারেন্সে আপনাদের সকলকে স্বাগত। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কনফারেন্সে গল্পকথায় আমাদের আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প, ব্যবধান। শুরু হচ্ছে ব্যবধান। সম্পর্ক মিলিয়ে দেখতে গেলে বনমালী এবং হিমাংশুমালী উভয়ে মামাতো পিস্তুত ভাই। সেও অনেক হিসেব করে দেখলে তবে মেলে, কিন্তু তাদের দুই পরিবার বহুকাল থেকে প্রতিবেশী, মাঝে কেবল একটা বাগানের ব্যবধান। এই জন্য তাদের সম্পর্ক নিতান্ত নিকট না হলেও ঘনিষ্ঠতার অভাব নেই। বনমালী হিমাংশুর চেয়ে অনেক বড়। হিমাংশুর যখন দন্ত এবং বাক্যস্ফূর্তি হয়নি, তখন বনমালী তাকে কোলে করে এই বাগানে সকালে সন্ধ্যায় হাওয়া খাইয়েছে, খেলা করিয়েছে, কান্না থামিয়েছে, ঘুম পাড়িয়েছে এবং শিশুর মনোরঞ্জন করবার জন্য পরিণত বুদ্ধির বয়স্ক লোকদেরকে সবেগে শিরশ্চালন, তারস্বরে প্রলাপ ভাষণ প্রভৃতি যে সকল বয়সানুচিত চাপল্য এবং উৎকট উদ্যম প্রকাশ করতে হয়, বনমালী তাও করতে ত্রুটি রাখেনি। বনমালীর লেখাপড়া বড় একটা কিছু করেনি। তার বাগানের শখ ছিল এবং এই দূর সম্পর্কের ছোট ভাইটি ছিল। তাকে খুব একটা দুর্লভ দুর্মূল্য লতার মতো বনমালী হৃদয়ের সমস্ত স্নেহ সিঞ্চন করে পালন করেছিল, এবং সে যখন তার সমস্ত অন্তর বাহিরকে আচ্ছন্ন করে লতিয়ে উঠতে লাগল, তখন বনমালী নিজেকে ধন্য মনে করল। এমন সচরাচর দেখা যায় না, কিন্তু একটি স্বভাব আছে যে একটি ছোট খেয়াল কিংবা একটি ছোট শিশু কিংবা একটি অকৃতজ্ঞ বন্ধুর কাছে অতি সহজে নিজেকে সম্পূর্ণ বিসর্জন করে এই বিপুল পৃথিবীতে একটি মাত্র ছোট স্নেহের ব্যবসায় জীবনের সমস্ত মূলধন সমর্পণ করে নিশ্চিন্ত থাকে। তারপরে হয়তো অতি সামান্য লাভে পরম সন্তোষে জীবন কাটিয়ে দেয়, কিংবা হয়তো একদিন প্রভাতে সমস্ত ঘর বাড়ি বিক্রি করে খাঙ্গাল হয়ে পথে গিয়ে দাঁড়ায়। হিমাংশুর বয়স যখন আর একটু বাড়ল, তখন বয়স এবং সম্পর্কের বিস্তর তারতম্য সত্ত্বেও বনমালীর সাথে তার যেন একটি বন্ধুত্বের বন্ধন স্থাপিত হলো। উভয়ের মধ্যে যেন ছোট বড় কিছু ছিল না। এইরূপ হবার একটু কারণও ছিল। হিমাংশু লেখাপড়া করত এবং স্বভাবতই তার জ্ঞান ও স্পৃহা অত্যন্ত প্রবল ছিল। বই পেলেই পড়তে বসত। তাতে অনেক বাজে বই পড়া হয়েছিল বটে, কিন্তু যেমন করেই হোক চারিদিকেই তার মনের একটি পরিণতি সাধন হয়েছিল। বনমালী বিশেষ একটু শ্রদ্ধার সাথে তার কথা শুনত, তার পরামর্শ নিত, তার সাথে ছোট বড় সকল কথার আলোচনা করত। কোনো বিষয়েই তাকে বালক বলে অগ্রাহ্য করত না। হৃদয়ের সর্বপ্রথম স্নেহরস দিয়ে যাকে মানুষ করে গেছে, বয়সকালে যদি সে বুদ্ধি, জ্ঞান এবং উন্নত স্বভাবের জন্য শ্রদ্ধার অধিকারী হয়, তবে তার মতো এমন পরম প্রিয় বস্তু পৃথিবীতে আর পাওয়া যায় না। বাগানের শখও হিমাংশুর ছিল, কিন্তু এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে প্রভেদ ছিল। বনমালীর ছিল হৃদয়ের শখ, হিমাংশুর ছিল বুদ্ধির শখ। এই অচেতন জীবন রাশি যারা যত্নের কোনো লালসা রাখে না,
অথচ যত্ন পেলে ঘরের ছেলেগুলির মতো বেড়ে ওঠে, যারা মানুষের শিশুর চেয়েও শিশু, তাদেরকে সযত্নে মানুষ করে তুলবার জন্য বনমালীর একটি স্বাভাবিক প্রবৃত্তি ছিল। কিন্তু হিমাংশুর গাছপালার প্রতি একটি কৌতূহল দৃষ্টি ছিল। অঙ্কুর গজিয়ে উঠে, কিশলয় দেখা দেয়, কুঁড়ি ধরে, ফুল ফুটে উঠে, এইসব তার একান্ত মনোযোগ আকর্ষণ করত। গাছের বীজ বপন, কলম করা, সার দেওয়া, চানকা তৈরি প্রভৃতি সম্বন্ধে হিমাংশুর মাথায় বিভিন্ন পরামর্শের উদয় হতো এবং বনমালী অত্যন্ত আনন্দের সাথে তা গ্রহণ করত। এই উদ্যান খণ্ডটুকু নিয়ে আকৃতি প্রকৃতির যত প্রকার সংযোগ বিয়োগ সম্ভব তা উভয়ে মিলে সাধন করত। দ্বারের সম্মুখে বাগানের উপরেই একটি বাঁধানো বেদির মতো ছিল। 4টে বাজলেই একটি পাতলা জামা পরে, একটি কোঁচানো চাদর কাঁধের উপর ফেলে গুড়গুড়ি নিয়ে বনমালী সেইখানে ছায়ায় গিয়ে বসত। কোনো বন্ধু বান্ধব নেই, হাতে একখানি বই কিংবা খবরের কাগজ নেই। বসে বসে তামাক টানত এবং আর চোখে উদাসীনভাবে কখনো বা দক্ষিণে কখনো বামে দৃষ্টিপাত করত। এমনি করে তার সময় গুড়গুড়ির বাষ্পকুণ্ডলীর মতো ধীরে ধীরে অত্যন্ত লঘুভাবে উড়ে যেত, ভেঙে যেত, মিলিয়ে যেত, কোথাও কোনো চিহ্ন থাকত না। অবশেষে যখন হিমাংশু স্কুল থেকে ফিরে জল খেয়ে হাত মুখ ধুয়ে দেখা দিত, তখন তাড়াতাড়ি গুড়গুড়ির নল ফেলে বনমালী উঠে পড়ত। তখনই তার আগ্রহ দেখে বোঝা যেত এতক্ষণ ধৈর্য সহকারে সে কার অপেক্ষায় বসেছিল। তারপরে দুজনে বাগানে বেড়াতে বেড়াতে কথা বলতো। অন্ধকার হয়ে আসলে দুজনে বেঞ্চের উপর বসত। দক্ষিণের বাতাস গাছের পাতা মর্মরিত করে বয়ে যেত। কোনোদিন বা বাতাস বইত না, গাছপালাগুলি ছবির মতো স্থির দাঁড়িয়ে থাকত। মাথার উপরে আকাশ ভরে তারাগুলি জ্বলতে থাকত। হিমাংশু কথা বলতো, বনমালী চুপ করে শুনত। যাহা বুঝত না তাও তার ভালো লাগত। যে সকল কথা অন্য কারোর সাথে হলে অত্যন্ত বিরক্তিজনক লাগত, সেই কথাই হিমাংশুর মুখে বড় কৌতুকের মনে হতো। এমন শ্রদ্ধাবান বয়স্ক শ্রোতা পেয়ে হিমাংশুর বক্তৃতা শক্তি, স্মৃতি শক্তি, কল্পনা শক্তির সবিশেষ পরিতৃপ্তি লাভ হতো। সে কিছুটা পড়ে বলতো, কিছুটা ভেবে বলতো, কিছুটা বা উপস্থিত মতো তার মাথায় জোগাতো এবং অনেক সময় কল্পনার সাহায্যে জ্ঞানের অভাব ঢাকা দিয়ে দিত। অনেক ঠিক কথা বলতো, অনেক বেঠিক কথাও বলতো, কিন্তু বনমালী গম্ভীরভাবে শুনত। মাঝে মাঝে দু একটা কথা বললে হিমাংশু তার প্রতিবাদ করে যা বুঝাতো তাই বুঝত এবং তারপর দিন ছায়ায় বসে গুড়গুড়ি টানতে টানতে সেই সকল কথা অনেকক্ষণ ধরে বিস্ময়ের সাথে চিন্তা করত। ইতিমধ্যে এক গোলমাল বাঁধল। বনমালীদের বাগান এবং হিমাংশুদের বাড়ির মাঝখানে জল যাবার একটি নালা আছে। সেই নালার এক জায়গায় একটি পাতিলেবুর গাছ জন্মেছে। সেই গাছে যখন ফল ধরে তখন বনমালীর চাকর তা পাড়তে চেষ্টা করে এবং হিমাংশুদের চাকর তা নিবারণ করে, এবং উভয় পক্ষে যে গালাগালি বর্ষিত হয় তাতে যদি কিছুমাত্র বস্তু থাকতো তাহলে সমস্ত নালা ভরাট হয়ে যেত। মাঝে বনমালীর বাবা হরচন্দ্র এবং হিমাংশু মালীর বাবা গোকুল চন্দ্রের মধ্যে তা নিয়ে ঘোর বিবাদ বেঁধে গেল। দুই পক্ষে নালার দখল নিয়ে আদালতে হাজির।
উকিল ব্যারিস্টারদের মধ্যে যতগুলি মহারথী ছিল সকলেই অন্যতর পক্ষ অবলম্বন করে সুদীর্ঘ বাগযুদ্ধ আরম্ভ করল। উভয় পক্ষের যে টাকাটা খরচ হয়ে গেল, ভাদ্রের প্লাবনেও সেই নালা দিয়ে এত জল কখনো বয়ে যায়নি। শেষকালে হরচন্দ্রের জিত হল। প্রমাণ হয়ে গেল নালা তারই এবং পাতিলেবুতে আর কারো কোনো অধিকার নেই। আপিল হল, কিন্তু নালা এবং পাতিলেবু হরচন্দ্রেরই রইল। যতদিন মোকদ্দমা চলছিল দুই ভাইয়ের বন্ধুত্বের কোনো ব্যাঘাত ঘটেনি। এমনকি পাছে বিবাদের ছায়া পরস্পরকে স্পর্শ করে এই আশঙ্কায় কাতর হয়ে বনমালী দ্বিগুণ ঘনিষ্ঠভাবে হিমাংশুকে হৃদয়ের কাছে আবদ্ধ করে রাখার চেষ্টা করত এবং হিমাংশুও লেশ মাত্র বিমুখ ভাব প্রকাশ করত না। যেদিন আদালতে হরচন্দ্রের জিত হল, বিশেষত অন্তঃপুরে পরম উল্লাস পড়ে গেল। কেবল বনমালীর চোখে ঘুম রইল না। তারপর দিন অপরাহ্নে সে এমন ম্লান মুখে সেই বাগানের বেদিতে গিয়ে বসল যেন পৃথিবীতে আর কারোর কিছু হয়নি, কেবল তারই একটা মস্ত হার হয়ে গেছে। সেদিন সময় উত্তীর্ণ হয়ে গেল, 6টা বেজে গেল, কিন্তু হিমাংশু আসলো না। বনমালী একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে হিমাংশুদের বাড়ির দিকে চেয়ে দেখল। খোলা জানালার ভিতর দিয়ে দেখতে পেল আলনার উপরে হিমাংশুর স্কুলের ছাড়া কাপড় ঝুলছে। অনেকগুলি চিরপরিচিত লক্ষণ মিলিয়ে দেখল হিমাংশু বাড়িতে আছে। গুড়গুড়ি নল ফেলে দিয়ে বিষণ্ণ মুখে বেড়াতে লাগল এবং সহস্রবার সেই বাতায়নের দিকে চাইল, কিন্তু হিমাংশু বাগানে আসলো না। সন্ধ্যার আলো জ্বললে বনমালী ধীরে ধীরে হিমাংশুর বাড়িতে গেল। গোকুলচন্দ্র দ্বারের কাছে বসে তপ্ত দেহে হাওয়া লাগাচ্ছিলেন। তিনি বললেন, কে ওখানে? বনমালী চমকে উঠল, যেন সে চুরি করতে এসে ধরা পড়েছে। কম্পিত কণ্ঠে বলল, মামা, আমি। কাকে খুঁজতে এসেছো? বাড়িতে কেউ নেই। বনমালী আবার বাগানে ফিরে এসে চুপ করে বসল। যত রাত হতে লাগল দেখল হিমাংশুদের বাড়ির জানালাগুলি একে একে বন্ধ হয়ে গেল। দরজার ফাঁক দিয়ে যে প্রদীপের আলোক রেখা দেখা যাচ্ছিল তাও ক্রমে ক্রমে অনেকগুলি নিভে গেল। অন্ধকার রাতে বনমালীর মনে হল হিমাংশুদের বাড়ির সমস্ত দ্বার তার জন্য বন্ধ হয়ে গেল। সে কেবল বাইরের অন্ধকারে একলা পড়ে রইল। আবার তারপর দিন সে বাগানে এসে বসল। মনে করল আজ হয়তো আসতেও পারে। যে বহু কাল থেকে প্রতিদিন আসত, সে যে একদিনও আসবে না এ কথা সে কিছুতেই মন থেকে মেনে নিতে পারল না। কখনো মনে করেনি এ বন্ধন কিছুতেই ছিঁড়বে, এমন নিশ্চিন্ত মনে থাকত সে। জীবনের সমস্ত সুখ দুঃখ কখন সেই বন্ধনে ধরা দিয়েছে তা সে জানতেও পারেনি। আজ যখন জানল সেই বন্ধন ছিঁড়ে গেছে, কিন্তু এক মুহূর্তে যে তার সর্বনাশ হয়েছে তা সে কিছুতেই অন্তর থেকে বিশ্বাস করতে পারল না। প্রতিদিন যথা সময়ে বাগানে বসত, যদি দৈবক্রমে আসে, কিন্তু এমন দুর্ভাগ্য যা নিয়ম ক্রমে প্রত্যহ ঘটত তা দৈবক্রমে একদিনও ঘটল না। রবিবার দিন ভাবল পূর্বের নিয়ম মতো আজও হয়তো হিমাংশু সকালে তাদের ওখানে খেতে আসবে। ঠিক যে বিশ্বাস করল তা নয়, কিন্তু আশা ছাড়তে পারল না।
সকাল হলো, কিন্তু হিমাংশু এলো না। তখন বনমালী বলল, মনে হয় খেয়ে দিয়ে আসবে। খাওয়া দাওয়া শেষ করেও এলো না। বনমালী ভাবল, আজ বোধহয় খেয়ে ঘুমিয়ে পড়েছে, ঘুম ভাঙলেই আসবে। ঘুম কখন ভাঙলো জানি না, কিন্তু সে এলো না। আবার সেই সন্ধ্যা হলো, রাত্রি এলো। হিমাংশুদের দ্বার একে একে বন্ধ হলো, আলোগুলি একে একে নিভে গেল। এমনি করে সোমবার থেকে রবিবার পর্যন্ত সপ্তাহের 7টা দিনই যখন দুর্ভাগ্য তার হাত থেকে কেড়ে নিল, আশাকে আশ্রয় দেওয়ার জন্য যখন আর একটা দিনও বাকি রইল না, তখন হিমাংশুদের রুদ্ধদ্বার অট্টালিকার দিকে তার জলে ভরা ওই দুটি কাতর চোখ একটা মর্মভেদী অভিমানের নালিশ পাঠিয়ে দিল এবং জীবনের সমস্ত বেদনাকে একটিমাত্র আর্তস্বরের মধ্যে সংহত করে বলল, দয়াময়। শুনছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প ব্যবধান। গল্প পাঠে ও গোকুল চন্দ্র চরিত্রে আমি কল্যাণ, বনমালীর চরিত্রে শুভায়ন, সম্পাদনা ও আবহ সঙ্গীতে কল্যাণ। শেষ হলো আমাদের আজকের কনফারেন্স। যাবার আগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। Till next time.